সুপ্রিয় শিক্ষার্থীরা, রানীতা স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমি রুমা মিত্র, সহকারী শিক্ষক, রানীতা উচ্চ বিদ্যালয়, রাঙামাটি। প্রতিদিনের মতো আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা মূল ক্লাসে চলে যাই। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। পূর্বের ক্লাস আমি কি পড়িয়েছিলাম মনে আছে তোমাদের? হ্যাঁ, আমি পড়িয়েছিলাম, সমাস নিয়ে পড়িয়েছিলাম। তাহলে আজকে আমরা কি করব? সমাসের বাকি অংশটা পড়ব। সমাস আমরা কি পড়েছিলাম? আমরা এই প্রকারভেদ পড়েছিলাম। প্রথম ক্লাস আমি পরিচিত সমাস কি এবং এর প্রকারভেদ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। দ্বিতীয় ক্লাস আমি তিনটা দ্বিগু, তৎপুরুষ এবং তিনটা প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। আজকে আমি বাকিগুলো আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব কর্মদ্বারয় নিয়ে। আমরা 4টা লাইনের মাধ্যমে মনে রাখার চেষ্টা করেছিলাম। আমরা বলেছিলাম দম দুবই প্রধান, দ্বিতকে গায় পরপদের গান। তাহলে দ্বিগু, তৎপুরুষ, কতে কর্মধারয়। তাহলে এখানে কি হবে? পরপদ প্রধান হবে। এখানে কি হবে? পরপদ প্রধান হবে। আবার আমরা একটা জিনিস কি বলেছিলাম? কর্মধারয় তুলনা থাকবে। কি থাকবে? তুলনা থাকবে। তুলনা হলে আমরা বুঝে নেব সেটা কি কর্মদ্বারয় সমাস বুঝে নিব। এখন আমি লিখি যেগুলো সাধারণ কর্মদ্বারয় আর কি। সাধারণ কর্মদ্বারয় কি কি? যে মহাকীর্তি, যে আমরা কি বলছি? মহান যে কীর্তি বা মহৎ যে কীর্তি, সেটাকে আমরা কি বলছি? মহাকীর্তি। কিন্তু আমার এখানে মহাটা বলছে, আমার এখানে কীর্তিটা পরপদে প্রদান পাচ্ছে। তাহলে সেটাকে আমরা কি বলবো? এখানে আমি তুলনা বোঝাচ্ছি না। কীর্তিটা কি? মহান যে কীর্তি, যে এখানে কি থাকবে? যে থাকবে। আমি আর একটা লিখি, মহাজ্ঞান, মহৎ যে জ্ঞান। জ্ঞানটা কি? মহৎ। সেটাকে আমরা যখন পরপদ এখানে জ্ঞানটা প্রাধান্য পাচ্ছে, এখানে কীর্তিটা প্রাধান্য পাচ্ছে। যেখানে আমি বলছি পরপদ প্রাধান্য হবে এবং কি এখানে যে থাকবে। যেগুলো সাধারণ কর্ম, সেখানে কি থাকবে? মহৎ যে কীর্তি। তাহলে মাঝখানে কি থাকবে? যে থাকবে। সেটাকে আমরা বলবো সাধারণ কর্মধারয়। এখন আবার দেখো, আর দুটো লিখি, জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব, গিন্নিমা, গিন্নিমা হচ্ছে যিনি, গিন্নি, তিনি মা। তাহলে যিনি তিনি থাকলে সেটাকে আমরা কি ধরে নেব? কর্মধারয় ধরে সেটা হবে কর্মধারয় হবে। যেই চালাক সেই চতুর, যেই সেই হলে আমরা কি বলবো? কর্মধারয় বলবো, তুলনা বোঝালে। আরো কয়েকটা প্রকারভেদ আছে। আমরা কয়েকটা শব্দ লিখে আমি লিখলাম অরুণ রাঙা। অরুণ রাঙা, অরুণ রাঙা। তারপর অরুণ রাঙা, রাঙা হচ্ছে লাল, অরুণ হচ্ছে কি? সূর্য। সূর্য যখন উদয় হয় বা অস্ত যায় তখন কি লালে দেখায়। তাহলে এই যে রাঙা, তারপর হচ্ছে অদর পল্লব, অদর মানে ঠোঁট, পল্লব মানে পাতা। তারপর লিখুন জ্ঞান সাগর, জ্ঞান সাগর, জ্ঞান সাগর লিখলাম। তাহলে অরুণ রাঙা কি সম্ভব? যে যখন সূর্য কি হয়? উদয় হয় বা অস্ত যায় তখন কি লালই দেখায়। তাহলে এটা তো সম্ভব, তাহলে পসিবল। যেমন আমি যদি বলি কাজল কালো, কালোটা যখন আমি বলছি, আমার চোখের সামনে কাজলটা না, আমার কালো রংটাকে আমি কিসের সাথে তুলনা করছি? কাজলের সাথে। আমি যখন একটা কাপড় দেখলাম, কালোটা বলছি কাজলের মতো কালো, কালো আমার চোখের সামনে আমি কাজলের সাথে তুলনা করছি। তাহলে কাজল আমার চোখের মানে সম্ভব দেখা, কালো আমার চোখের সামনে আছে। যেগুলো আমার যে মানে পসিবল হবে, সম্ভব হবে, সেগুলোকে আমরা কি বলবো? আমরা বলবো উপমান কর্মধারয়। উপমান কর্মধারয়। পসিবল হলে কি বলবো? আমরা উপমান কর্মধারয়। এবং কি এগুলো ব্যাস বাক্য করা ইজি। সেগুলো ব্যাস বাক্য কি হবে? এই যে ব্যাস বাক্যটা নিয়েই থাকবে, মাঝখানে কি থাকবে? অরুণের ন্যায় রাঙা। তারপর অদর পল্লব। আমরা কি বলছি? অদর পল্লব হলে
অদর পল্লব হচ্ছে কি, পল্লব পাতা, অদর মানে ঠোঁট, তাহলে ঠোঁটের মানে ঠোঁটটা বাঁকা আছে, কিসের বাঁকানো বিদায় পাতার সাথে তুলনা করছে। তাহলে অদর ঠোঁটটা চাইলে কি পাতা হয়ে যেতে পারবে না শিক্ষার্থীরা? তাহলে এটা কি হচ্ছে, ইম্পসিবল। কি হচ্ছে, ইম্পসিবল। যখন ইম্পসিবল হবে তখন কি আমরা সেটাকে বলবো উপমিত। যখন ইম্পসিবল হবে উপমিত। এখানে লিখলাম কি, জ্ঞান সাগর। জ্ঞান সাগর মানে যখন একটা ব্যক্তি অনেক জ্ঞানী হয়, তার আমি কি বলি, আমরা মানে জ্ঞানের সাগর বলছি। তাহলে চাইলে ওনার জ্ঞানটা কি সাগরের মতো নয়, ওনার জ্ঞান কি সাগর বানিয়ে ফেলতে পারবে চাইলে? না, পারবে না। কিন্তু আমরা কি তুলনা করছি, মানে জ্ঞান সাগর বলছি। এখানে কি তুলনা বোঝাচ্ছে, এবং কি মাঝখানে কি থাকবে, যে ব্যাস বাক্য মাঝখানে জ্ঞান রূপ সাগর, তাহলে সেটাকে আমরা কি বলবো, এটা ইম্পসিবল হবে। এটাও ইম্পসিবল, তাহলে প্রশ্ন আসতে পারে এটাও ইম্পসিবল, এটা ইম্পসিবল। তাহলে আমরা কিভাবে বুঝবো যে ইম্পসিবল, এবং কি অদৃশ্য, অদৃশ্য হবে, অদৃশ্য। এখন তাহলে আমরা জ্ঞানটাকে চোখের সামনে দেখতে পাচ্ছি। যেমন বিষাদ সিন্ধু, মানে একজন মানুষ যখন অনেক দুঃখ হয়, তার অনেক দুঃখ থাকে, তার সাগরের মতো, মানে তার দুঃখটা কি সাগরের মতো, সাগরের সাথে তুলনা করছে। আসলে কি তার দুঃখ দেখি সাগর তৈরি হয়ে যাবে? তা না, কিন্তু সাগরের সাথে আমরা কি করছি, আমার বিষাদটা কি আমার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, এটা অদৃশ্য। যেমন প্রদানল, ক্রোধ রূপ অনল, তাহলে ক্রোধটা কি দেখা যাচ্ছে না? তাহলে যেগুলো আমার অদৃশ্য সেগুলো হবে আমার রূপ ও কর্মদ্বারয়, এবং এগুলোর ব্যাস বাক্য খুব ইজি। সেগুলোতে কি হবে, মাঝখানে জ্ঞান রূপ সাগর, ক্রোধ রূপ অনল, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, এগুলো হবে। এবার আমি একটা শব্দ লিখলাম, যেগুলো আমি লিখলাম ঝাল মুড়ি, ঝাল মুড়ি লিখলাম। এখন দেখো, ঝাল মুড়ি, মুড়ি কি দুই প্রকার আছে, একটা সাদা মুড়ি, একটা কালো মুড়ি, এরকম দু প্রকার আছে না? মুড়ি কি, মুড়ির সাথে যখন আমরা ঝাল মিশাই তখন কি সেটাকে ঝালমুড়ি হয়ে যায়, যেটা তোমরা স্কুলে কিনে খাও, যে ঝাল মুড়ি। তাহলে ঝাল মিশ্রিত মুড়ি, তাহলে এখান থেকে কি লোপ পেয়েছে, এই মিশ্রিতটা লোপ পেয়েছে। যখন এই যে মাঝখানের পদ, তাহলে এই মিশ্রিতটা কোথাকার পদ, এটা একটা পদ, এটা মাঝখান থেকে লোপ পেয়েছে। যখন মাঝখানের পদটা লোপ পাবে সেটাকে আমরা কি বলবো, মধ্য পদলোপী কর্মদ্বারয়, মধ্য পদলোপী কর্মদ্বারয় সমাস বলবো। যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, তাহলে এখানে চিহ্নিতটা লোপ পেয়েছে, তাহলে সেটাকে বলবে মধ্য পদলোপী কর্মদ্বারয়। আমরা পড়লাম, তাহলে আমরা আমাদের বুঝতে যেগুলো পসিবল হবে সেগুলোকে আমরা বলবো উপমান, যেগুলো ইম্পসিবল, যে কখনো সম্ভব না, চাইলে পাতা ছোট হতে পারবে না, টোটো পাতা হতে পারবে না, এগুলো ইম্পসিবল, যেগুলো সেগুলো উপমিত বলবো। আর যে রূপক কর্মদ্বারয়, আমরা বেশ বাক্য পড়া ইজি, মাঝখানে আমি রূপটা দিব, এবং কি জ্ঞান সাগর, এবং আমার যেটা কি থাকবে, এটা অদৃশ্য হবে, ইম্পসিবল এবং অদৃশ্য হবে, তখনই আমি রূপক কর্মদ্বারয় বলবো। আমরা যখন একটা শব্দ দেখবো, আমরা এই জিনিসগুলো দিয়ে আমরা বের করার চেষ্টা করব, যে শব্দটা দেখবো সেটা এখানে। যেমন আমি যদি জ্ঞান সাগর দেখি, আমি চিন্তা করব এই জ্ঞানটা কি আমার দৃশ্যমান নাকি অদৃশ্য, এই সাগরটা মানে এটা কি করছে, তুলনা করছে, তুলনা করলে আমার কি হবে, কর্মদ্বারয় হবে। এবং এগুলো বের করবো কিভাবে, এগুলো সবগুলো এগুলো কর্মদ্বারয়। এখন এখানে দেখবো কোনটা সম্ভব কোনটা সম্ভব নয়, সেভাবে আমরা উপমান উপমিত এগুলো বের করব। গেল, তাহলে কর্মদ্বারয় সমাসের প্রকারভেদ বললাম। এখন আছে কি, আমি লিখি, এই যে এখানে পদ লোপ পেয়েছে, এখানে একটা লিখি, আমি লিখলাম বিপদাপন্ন, বিপদাপন্ন। তাহলে দেখো, এখানে আমি যখন ব্যাস বাক্য করবো, বিপদকে আপন্ন, কি বিপদকে আপন্ন, এখানে কি পেয়েছে, কে বিভক্তি। তাহলে আমি তৎপুরুষের মধ্যে কি হবে, তৎপুরুষ সমাস। এই যে বিপদকে, এখানে কে বিভক্তি লোপ পেয়েছে, কে, তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, এখান থেকে তো কেটা লোপ পেয়েছে, মাঝখান থেকে লোপ পেয়েছে, তাহলে এখানেও তো লোপ পেয়েছে, এটাকে আমরা মধ্য পদলোপী বলছি, কিন্তু এটাকে আমরা কি বলবো, দ্বিতীয় তৎপুরুষ কেন বলবো। দেখো, এই যে এখানে কে বিভক্তিটা লোপ পেয়েছে, সেটা কি, সেটা হচ্ছে আমার কেটা হচ্ছে একটা পদ না, সেটা হচ্ছে বিভক্তি। যখন বিভক্তি লোপ পাবে সেটাকে আমরা কি বলবো, দ্বিতীয়া তৎপুরুষ বলবো, দ্বিতীয়া তৎপুরুষ। তৎপুরুষের মধ্যে কি হবে, তৎপুরুষের মধ্যে বিভক্তি লোপ পরপদ প্রদান হবে, পরপদ প্রদান হবে, এবং কি পরপদ প্রদান, এবং হবে বিভক্তি লোপ পাবে, বিভক্তি লোপ পাবে, লোপ পাবে। এখন দেখো, আমি বললাম মধুমাখা, আমি লিখলাম কি মধুমাখা। তাহলে এখানে কি মধুমাখা, মধু দিয়ে মাখা, মন গড়া, মন দিয়ে গড়া,
তাহলে এই যে দিয়ে, এখানে মাঝখান থেকে কি পেয়েছে, দিয়ে বিভক্তিটা লোপ পেয়েছে। দ্বারা, দিয়ে, কর্তৃক, এই যে বিভক্তিগুলো কি আমরা বলি তৃতীয়া বিভক্তি। যখন এই যে বিভক্তিটা লোপ পাবে তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো তৃতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ। এখন আমি লিখলাম গুরুকে গুরু ভক্তি, গুরু ভক্তি। তাহলে এখানে গুরু ভক্তি, গুরুকে ভক্তি, এখানে কি পেয়েছে, কে বিভক্তিটা লোপ পেয়েছে। কে বিভক্তি লোপ পেলে তো প্রশ্ন করতে পারো ম্যাম এখানেও কে বিভক্তি লোপ পেয়েছে, সেটা দ্বিতীয় হচ্ছে, এখানে কে বিভক্তি লোপ পাবে সেটা, এটা হবে চতুর্থী, চতুর্থী বিভক্তি হবে, চতুর্থী তৎপুরুষ হবে। তাহলে কেন চতুর্থী হচ্ছে, আমরা একটা জিনিস দেখবো, আমরা মনে রাখবো যে যখন আমার এই যে এখানে যে বিভক্তিটা লোপ পাবে সেটা শ্রদ্ধা দান অর্থে যদি বুঝাই গুরুকে ভক্তি, তাহলে এখানে শ্রদ্ধা অর্থে মানে ব্যবহৃত হয়েছে বিভক্তিটা, তখন সেটা আমরা কি বলবো, সেটা বিভক্তিটা লোপ পাচ্ছে, সেটাকে আমরা বলবো চতুর্থী তৎপুরুষ। সেটাকে আমরা এখানে কিন্তু ভক্তি অর্থে বোঝাচ্ছে না, তাহলে এটা একই বিভক্তি লোপ পেয়েছে, তাহলে সেটা হবে দ্বিতীয়। যখন যে ভক্তি শ্রদ্ধা দান অর্থে বুঝাবে বিভক্তিটা লোপ পাবে, তখন সেটাকে আমরা বলবো চতুর্থী। আবার কি হয়, যেমন উদ্দেশ্য বা জন্য বুঝালে, যেমন আমি বললাম হজ যাত্রা, তাহলে এটা বেশ বাক্য কি, হজের জন্য যাত্রা। তাহলে এখানে জন্যটা কি হয়েছে, জন্যটা লোপ পেয়েছে, বা জন্য বা উদ্দেশ্য যখন বুঝাবে তখন কি হবে, এটা চতুর্থী তৎপুরুষ হবে, চতুর্থী তৎপুরুষ হবে। এখন আমি এখন গেল দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী। এখন দেখো স্কুল পালানো, স্কুল পালানো, স্কুল পালানো, স্কুল থেকে পালানো। তাহলে এখানে কি গিয়েছে, থেকে বিভক্তি গিয়েছে। এখন আমি যদি বলি যে স্কুল পালানো, স্কুল থেকে পালানো, থেকে বিভক্তি লোপ পেয়েছে, আবার বিলাত হতে ফেরত, হতে থেকেছে, এগুলো হচ্ছে পঞ্চমী বিভক্তি। যখন এই বিভক্তিগুলো লোপ পাবে তখন আমরা বলবো পঞ্চমী, পঞ্চমী পঞ্চমী তৎপুরুষ বলবো। এখন আছে পঞ্চমী ষষ্ঠী। আমি বললাম খেয়াঘাট, তাহলে এটার কি হবে, খেয়াঘাট, এটার ব্যাস বাক্য হবে খেয়াঘাট। তখন এখানে কি পেয়েছে, র বিভক্তি লোপ পেয়েছে। র বিভক্তি লোপ পেলে আমরা কি বলবো, রয়ের বিভক্তি যখন লোপ পাবে তখন সেটাকে বলবো আমরা ষষ্ঠী, সেটাকে বলবো আমরা ষষ্ঠী। যেমন মামার বাড়ি, কি হলো, মামা বাড়ি, সেটা কি হলো, সেটা হবে ষষ্ঠী তৎপুরুষ। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সপ্তমী তৎপুরুষ। আমি লিখলাম গাছে গাছ পাকা, গাছ পাকা। তাহলে এটা ব্যাস বাক্য গাছে পাকা, গাছে পাকা ব্যাস বাক্যটা, এটা কি হবে, এখানে গাছ পাকা, এখানে এই বিভক্তিটা লোপ পেয়েছে। তে বিভক্তি যখন লোপ পাবে তখন আমরা কি বলবো, সপ্তমী বিভক্তি বলবো। গাছ পাকা, গাছে পাকা, এগুলোকে আমরা কি বলবো, সপ্তমী তৎপুরুষ বলবো। আরো কিছু আছে, যেমন ধরো উপপদ, আমি লিখলাম আচার, সরি অজানা, অনাদর, অনাদর, নাতি দীর্ঘ, যেগুলো এই দেখো অজানা, ন জানা না, নয় জানা, নেই জানা, বা অনাদর, নয়াদর, নাতি দীর্ঘ, নয় অতি দীর্ঘ, নাতি দীর্ঘ, নয় অতি দীর্ঘ, বা নাতি খর্ব, নয় অতি খর্ব, অকাতর, নয় কাতর। যখন এগুলো থাকবে সেটাকে আমরা নয়
তৎপুরুষ বলবো। সেটাকে আমরা কি বলবো? নয় তৎপুরুষ বলবো। কি থাকবে শুরুতে? কি থাকবে? অ থাকবে, অনা থাকবে, নাতি থাকবে, এগুলো থাকবে। এবং কি এগুলো নাবোধকত্বে ব্যবহৃত হবে, সেটাকে আমরা কি বলবো? নয় তৎপুরুষ বলবো। আরটা আছে, যেমন আমি লিখলাম যে পঙ্কজ। যেমন পঙ্কজ, এগুলো কি আমার ব্যাস বাক্য করার ক্ষেত্রে আমার প্রথমে এক কথায় মানে মনে আসবে পঙ্কে জন্মে যে। পঙ্কে জন্মে মানে পদ্মফুল আর কি সত্যবাদী। তারপরে সত্য কথা বলে যে জলচর। আমার এগুলো দেখলে আমার এক কথায় বেশ বাক্য মানে কি আসছে, এক কথায় আমার মাথার মধ্যে সহজে আমাদের কি আসে, এক কথায় প্রকাশগুলো চলে আসে যেগুলো আমরা পড়ি এক কথায় প্রকাশ। তাহলে এই যখন এক কথায় প্রকাশ থাকবে বা শেষে দিয়ে যে থাকবে, যে যা থাকবে, তখন সেগুলোকে আমরা বলবো কি? উপপদ তৎপুরুষ বলবো। কি বলবো? উপপদ তৎপুরুষে কি থাকবে? এক কথায় প্রকাশ। যেগুলো আমরা দেখবো যে এক কথায় প্রকাশ বা যে থাকবে শেষে, সেগুলো হবে কি? উপপদ তৎপুরুষ। এই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো একটু ব্যতিক্রমধর্মী সেগুলোই আসে। আরটা আছে কি? অলুক বহুব্রীহি। অলুক তৎপুরুষ। আমরা অলুক দ্বন্দ্ব পড়েছিলাম। অলুক দ্বন্দ্বের মধ্যে আমরা কি বলেছিলাম? যে এখানে অলুক তৎপুরুষ আমরা কিভাবে চিনবো, বা কি অলুক দ্বন্দ্ব আমরা কিভাবে চিনবো? তাহলে গায়ে পড়ার ব্যাস বাক্য হবে গায়ে পড়া। ব্যাস বাক্য হবে গায়ে পড়া। আচ্ছা, গায়ে পড়া আমরা বিভক্তি এখানে বলেছি, বিভক্তি লোপ পাবে, কিন্তু অলুকের মধ্যে কি বিভক্তি থাকবে? গায়ে পড়া একসাথে কি হচ্ছে? গায়ে পড়া। এখানে এই বিভক্তিটা রয়েছে। এখানে গায়েটা হচ্ছে পূর্বপদ, পড়াটা হচ্ছে পরপদ। তার পূর্বপদের বিভক্তি কি থাকবে? বিভক্তি থেকে যাবে, সেটাকে আমরা কি বলবো? অলুক বহুব্রীহি বলবো। দ্বন্দ্বের মধ্যে কি হবে? তাহলে দ্বন্দ্বটা কিভাবে চিনবো? অলুক দ্বন্দ্বের মধ্যে আমরা কি বলেছি? হাতে ও কলমে বলছি। এবং কি হাতে ও কলমে, হাতে পূর্বপদ বিভক্তি আছে হাতে কলমে। যখন আমি করলাম ব্যাস বাক্য থেকে সমস্ত পদ যখন হাতে ও কলমে, সেটার মধ্যে দুইটার মধ্যে পূর্বপদ পরপদ দুইটাতে কি আছে? বিভক্তি আছে। এখানের মধ্যে কিসে আছে? পূর্বপদে বিভক্তি আছে। তখন সেটা হবে কি? অলুক তৎপুরুষ সমাস। তাহলে আমরা কি বললাম? তৎপুরুষ সমাসের কি কি দ্বিতীয় তৃতীয় বিভক্তি অনুসারে এগুলো তৎপুরুষ গুলো হবে। এবং কি নয় তৎপুরুষ এবং উপপদ তৎপুরুষ। আরেকটা কি বললাম? অলুক তৎপুরুষ। এবার আমরা পড়বো, আমাদের আরেকটা বাকি আছে, কর্মধারয় পড়লাম, তৎপুরুষ পড়লাম, এবার অব্যয়ভাব বাকি আছে, এটা আমি পরে ক্লাসে নিব। এখন আমি তোমাদের যেগুলো পরীক্ষায় বেশি আসে, নিত্য সমাস। কিন্তু মানে যেগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার মানে প্রতিনিধিত্ব হয়ে থাকে, যেগুলো আমি একটা গল্পের মাধ্যমে, এগুলো খুব কম সংখ্যকই আছে এবং গল্পের মাধ্যমে মনে রাখার, তোমাদেরকে একটা গল্পের মাধ্যমে পড়াচ্ছি যাতে তোমাদের মনে থাকে। আমরা সবাই বসে আছি, কেমন? আমরা সবাই বসে আছি। ওখানে একজন কি ছিল? আমাদের বলে একজন কি ছিল? মানে ভীত লোক ছিল, যে কাপুরুষ আর কি। ভীত লোক ছিল কাপুরুষ। সে দেখলো কি? সে দেখলো 92টা। ওইটা কি দেখলো? কালসাপ। কি সে এমনিতে হচ্ছে, সে যখন কাপুরুষ, সে এমনিতে বৃত্ত, তার মধ্যে দেখলো সে কালসাপ, যে মানে যে ছোল মারলে কি হয়ে যাবে? মারা যাবে। সেটা দেখলে তো সে আর ঠিক থাকবে না। সে কি করলো? পালানো শুরু করলো। সে গৃহান্তর হলো। আমরা যখন একটা কুকুরকে দেখি তখন আমরা কি করি? পালানো শুরু করি। আমরা যেটাকে ভয় পাই আর কি। ঠিক তেমনি সে যখন পালানো শুরু, ঘর থেকে পালাচ্ছে, তখন কুকুরটাও কি করে? পেছনে দৌড়ায় না আরো বেশি। ঠিক তেমনি ও যখন পালাচ্ছে, তখন এই কালসাপ কি করছে?
পালা মানে ওর পেছনে পেছনে দৌড়াচ্ছে, তখন সে ভয়ে কি করলো, গৃহ থেকে মানে বের হতে সে পুরো গ্রাম গ্রাম থেকে বেরিয়ে গেল, গ্রামান্তর হয়ে গেল। আমরা যখন কোনো কিছুকে কোনো কিছুকে ভয় পাই, খুব মনে হয় যে এই মাত্র আমার পিছনে আসছে, মাত্র পিছু আসছে, সেভাবে পালাতেই আছে। গ্রামান্তর হলো, গ্রাম থেকে সে এভাবে সে যখন ইন্ডিয়ার বর্ডার কাছাকাছি মানে বাসার কাছাকাছি ইন্ডিয়ার বর্ডার ছিল, সে কি করলো, দেশান্তর, সে দেশ মানে এখান থেকেই চলে গেল, সে দেশান্তর হয়ে গেল। দেশান্তর হয়ে সে ওইখানে গিয়ে ওর দুঃখের কথা বললো, সে কেন এখানে চলে এসেছে। তখন সে ওইখানে গেল। দেশান্তর হওয়ার পরে মানে আমরা যখন কোনো কিছুকে ভয় পাই, এই বুঝি মনে হয় আমার সামনে আসছে। আমি যখন তোর পানিতে যে একবার সে ডুবেছে, সেটা এটাকে ভয় পায়, তখন সে আর পরবর্তী নৌকায় উঠতে চাইবে না। সে মনে হয় এই বুঝি সেই ডুবে যাবে, যেটার প্রতি ভয় থাকে। তো সে এখন ওখানে গিয়ে মনে হলো যে কি না, আমার পেছনে বুঝি এই বুঝি সাপটা আসছে, এই বুঝি সাপটা আসছে। সে কি করলো, মানে এবার বলছে আমি সাহস করে দাঁড়াবো। সে কি করছে, সাপটা দেখে সাহস করে দাঁড়িয়েছে, কিন্তু সাপ তো আর আবেগ বুঝবে না, সে দিল ছবল মেরে। যখন ছবল মেরে দিল, তখন সে মারা গেল, কালান্তর হলো। তারপর সে আমাদের লোক সমাজ থেকে হারিয়ে গেল, লোকান্তর হলো। তাহলে লোকান্তর, সে আমাদের লোক এভাবে সে এমনিতে হচ্ছে বিধ, তার মধ্যে কালসাপ দেখছে, সে তার নিজেকে ঠিক রাখতে পারবে না, সে নিজের জীবন বাঁচানোর জন্য এই কাজগুলো করেছে। শেষ পর্যন্ত সে আমাদের লোক সমাজ থেকে হারিয়ে গেছে। তাহলে এই যে এগুলো সবগুলোই হচ্ছে কি দ্বিত্ব সমাস, যেগুলো পরীক্ষায় বিশেষে কাপুরুষ, কালসাপ, গ্রামান্তর, দেশান্তর, এগুলো পরীক্ষার মধ্যে বেশি আসে। আবার এই দেখো, এই আমরা এবং 92, আমি তুমিও সে, আবার 92, 2 এবং 90। এখন এই যে এগুলো আমরা বলেছি এবং ও আর থাকলে সেগুলো হবে দ্বন্দ্ব হবে। কিন্তু এক্ষেত্রে তোমরা যদি যে দুটো অপশন থাকে, দ্বন্দ্ব এবং নিত্য, তখন তোমরা দ্বন্দ্ব দিলে বেটার হবে। যদি দ্বন্দ্ব না থাকে, তাহলে আমরা কি দিব, নিত্য সমাস লিখবো। আচ্ছা, আমরা এবার আরেকটা আছে প্রাদি সমাস। এখান থেকে পরীক্ষায় আসে যে এগুলোতে কি থাকবে, প্র, অনু, পরি, এগুলো থাকবে। আমরা তাহলে এটাও গল্পের মাধ্যমে পড়ি যে আমরা যখন সকালে মর্নিং ওয়াক করতে যাই, যখন হাঁটি, প্রভাতে পরিভ্রমণকালে, পরিভ্রমণ চারদিকে ঘুরে আর কি। পরিভ্রমণকালে যখন আমরা প্রভাতে হাঁটতে যাই, তখন আমরা মানে কিছু চিন্তা করি যে আমার এই কাজটা আমি কেন ভুলটা করেছিলাম, আমার এই কাজটা করা ঠিক হয়নি। যখন আমরা হেরে যাই, তখন চিন্তা করি কেন এটা করলাম। মানে আমরা কি এখন আমি বলছি, কিন্তু আমরা দাঁত থাকতে কি করি, দাঁতের মর্যাদা বুঝিনি। তাই প্রভাতে পরিবহনকালে এভাবে কি প্রভাত অনুতাপের মাধ্যমে আমরা সেই চিন্তা করছি, এগুলোর মাধ্যমে প্রবচন অনুতাপের মাধ্যমে সে এগুলো মনে করছে যে আমার ঠিক হয়নি কাজটা করা। যেমন আমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা হয়, তখন আমরা যখন খারাপ করি, তখন আমরা সামনের বার থেকে কি করি, আমরা চিন্তা করি যে না, আমি বার্ষিক পরীক্ষায় ভালো করবো, এখন আমার থেকে পড়তে হবে, আমি আরো বেশি ভালো করব। যে প্রভাত, এই যে অনুতাপ, সে চিন্তা করে কি করছে, অনুতাপের মাধ্যমে আমরা অনুতাপ করি কি আবার বসে থাকি না, আমি আগের মতোই করবো, আমি আবার খারাপ করবো, এটা করি না। আমাদের কি করা সম্ভব, উন্নতি করা সম্ভব, প্রগতি, অনুতাপের মাধ্যমে প্রগতি করা সম্ভব। তাহলে দেখো, এখানে বলেছে প্রবাদ, প্রবচন, পরিভ্রমণ, এটা প্রগতি, অনুতাপ, এগুলো হচ্ছে কি, এগুলো সবগুলো হচ্ছে প্রাদি সমাস। তাহলে শিক্ষার্থী, আমরা কি পড়লাম আজকে, আমরা পড়লাম যে কর্মধারয় পড়লাম। কর্মধারয় অনেকগুলো প্রকারভেদ আছে, সাধারণ কর্মধারয় আছে, উপমান, উপমিত, রূপক কর্মধারয় এবং মধ্যরূপ পদরূপী কর্মধারয়। তৎপুরুষ আমরা দেখেছি কয়টা, 9টা দেখেছি। এই যে দ্বিতীয় বিভক্তি অনুসারে এখানে তৎপুরুষের প্রকারভেদ গুলো হবে। তারপর 9 তৎপুরুষ উপপদ আমরা কোনগুলো, যেগুলো এক কথায় প্রকাশ দেখবো, এবং শেষে যে দেখবো। তারপর অলুকে হবে, মানে আমার বিভক্তি
থাকবে, পূর্বপদে বিভক্তি থাকবে, তখন আমরা সেটাকে কি বলবো, পলুক তৎপুরুষ বলবো। তারপর নিত্য সমাসগুলো আমরা গল্পের মাধ্যমে শেখানোর চেষ্টা করেছি। তাহলে শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা এগুলো যখন আমি যা পড়িয়েছি তার খাতায় লিখে তোমরা প্র্যাকটিস করো, এবং তোমাদের বইয়ে এক্সাম্পল অনেকগুলোই এক্সাম্পল আছে, সেগুলো দিয়ে তোমরা খাতায় লিখে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে বই থেকে না দেখে শুধু শব্দগুলো লিখে তোমরা চেষ্টা করো বের করতে পারো কিনা, বা বিভিন্ন বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নিজেরা পরীক্ষা দেওয়ার চেষ্টা করো যে এগুলো তোমরা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে পারছো কিনা। খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে আমার মনে হয় সমাস নিয়ে তোমাদের আর কোনো ভীতি থাকবে না, তোমরা খুব সহজেই পরীক্ষা আসলে উত্তর দিতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ক্লাস আবার তোমাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।